my dear student of postgraduate diploma in library and information science, assalamu alaikum wa rahmatullah, and good evening for everyone. All of you are welcome to answer my class. You know that every Friday I came to take a class on organization of knowledge and classification theory, but last 2 Friday I am unable to take the class because of networking problem. For this reason I am extremely sorry. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear students, those who are joining the new class, for this I would like to introduce myself. I am Mohammad Nasiruddin, lecturer, Hajiganj Ideal College of Education. Today we are going to discuss on Unit 1 and some topics of Unit 2. But before starting today's class, we recall the previous class. In the previous class, we discussed some topics of Unit 1. These are definition of classification, that means শ্রেণীকরণের সংজ্ঞা, purpose of classification, শ্রেণীকরণের উদ্দেশ্য, and function of classification, শ্রেণীকরণের কার্যাবলী, and importance of classification, শ্রেণীকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, and 5 laws of রঙ্গনাথন। এসআর রঙ্গনাথনের পঞ্চনীতি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। And I have prescribed 2 questions for you that will be seen in the exam. Today we will discuss some topics of class Unit 1 and some topics of Unit 2. Dear students, I hope you all are staying with me and enjoying the class mindfully. Before then, again welcome to today's online class on PGD. Conducted by Mohammad Nasiruddin, lecturer, Hajiganj Ideal College of Education. Course title, Organization of Knowledge, Classification Theory, paper 104, course code 812607. Dear students, we are working Unit 1 and Unit 2 and Lecture 2. At first, we discuss natural classification, that means প্রাকৃতিক শ্রেণীকরণ, artificial classification, কৃত্রিম শ্রেণীকরণ, knowledge classification, জ্ঞান শ্রেণীকরণ, book classification, পুস্তক শ্রেণীকরণ, knowledge classification versus book classification, জ্ঞান শ্রেণীকরণ বনাম পুস্তক শ্রেণীকরণের পার্থক্য, canons of classification, পুস্তক শ্রেণীকরণের সূত্রাবলী, and normative principle of classification এবং শ্রেণীকরণের নীতিমালা নিয়ে আমরা আলোচনা করব। Dear student, now I start our today's discussion. Natural classification. Natural means প্রাকৃতিক বা সহজাত বা স্বাভাবিক। যখন বিভিন্ন ব্যক্তি, বস্তু, বৈশিষ্ট্য ও জ্ঞানকে মৌলিক বৈশিষ্ট্য অর্থাৎ সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্দিষ্টে সাজানো হয় বা বিন্যাস করা হয় বা বিভাজন করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে।
একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট হতে পারি। গ্রন্থাগারের পুস্তক যদি বিষয় অনুসারে সাজানো হয়, অর্থাৎ পুস্তকটি কোন বিষয়ের উপর রচিত, পুস্তকটির বিষয়বস্তু কি, এটি কি সমাজ বিজ্ঞানের উপর রচিত, এটি কি কম্পিউটার উপর রচিত, না এটি কি বিপ্লবগ্রাফের উপর রচিত, না এটি ক্লাসিফিকেশনের উপর রচিত, যখন এই জিনিসগুলো বিবেচনা করে আমরা শ্রেণীকরণ করি তখন সেটাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, কৃত্রিম শ্রেণীকরণ। যখন বিভিন্ন ব্যক্তি, বস্তু ও জ্ঞানকে কিছু বাহ্যিক সাদৃশ্য, আমাদের এখানে মূল পয়েন্ট হলো বাহ্যিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় বা বিন্যাস করা হয় বা বিভাজন করা হয়, তাকে আমরা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন বলি। উদাহরণের মাধ্যমে বিষয়টি আমি আর স্পষ্ট করে তুলছি। আমরা গ্রন্থাগারে যখন পুস্তকে মলাটের রং, আকার, আকৃতি অনুসারে শ্রেণীকরণ করব বা সাজাবো তখন সেটাকে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন বলা যায়। পুস্তকের মলাটের রং, গ্রন্থাগারে যে সকল পুস্তকগুলো আসবে সেগুলো বিভিন্ন রঙের হইতে পারে, সেগুলো লাল হইতে পারে, নীল হইতে পারে, সাদা কালো হইতে পারে। সেগুলোর উপর ভিত্তি করে যদি আমরা শ্রেণীকরণ করি সেটা হবে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। অথবা বইয়ের আকৃতি অনুসারে, বইটি কি 15 ইঞ্চি লম্বা না 20 ইঞ্চি লম্বা, সেই আকৃতি অনুসারে যদি আমরা শ্রেণীকরণ করি সেটাকে আমরা কৃত্রিম শ্রেণীকরণ বলে অবহিত করে থাকি। তবে গ্রন্থাগারে আমরা সাধারণত আর্টিফিশিয়াল শ্রেণীকরণ অনুসরণ করি না। গ্রন্থাগারে আমরা সাধারণত প্রাকৃতিক শ্রেণীকরণ বা ন্যাচারাল শ্রেণীকরণ অনুসরণ করে থাকি। আপনি লিখে নেন, আপনারা লিখে নেন, দ্রুত একটু লিখে নেন, তাহলে জিনিসগুলো সহজ হবে, কারণ বইয়ে এই জিনিসগুলো এত সহজ সুন্দরভাবে সাজানো নেই। নেক্সট স্লাইডে নলেজ ক্লাসিফিকেশন। আমরা জানি নলেজ অর্থ জ্ঞান, ক্লাসিফিকেশন অর্থ শ্রেণীকরণ, অর্থাৎ জ্ঞানকে শ্রেণীকরণ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জ্ঞান কাকে বলে। জ্ঞান হচ্ছে কোন কার্যক্রমের ফলাফল যা নেতৃত্ব প্রদানে সহায়তা করে, সৃজনশীলতা আনয়ন করে এবং উৎপাদনে সহায়তা করে। এই জ্ঞানকে যখন, অর্থাৎ আমরা যখন কোনো জ্ঞানকে বিচার, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা অনুসারে বিবেচনা করে বিভাজন করে থাকি সেটাকে নলেজ ক্লাসিফিকেশন বলা হয়ে থাকে। অর্থাৎ যে শ্রেণীকরণে যুক্তির ভিত্তিতে কল্পনা প্রসূত চিন্তাধারাকে সাজানো হয় তাকে জ্ঞান শ্রেণীকরণ বলে। এতে শুধু জ্ঞানের ক্ষেত্রটাকে বুঝে বিভাজন করা হয়। জ্ঞান একটা বিমূর্ত বিষয়, এটা বস্তু নিরপেক্ষ এবং জ্ঞান কল্পনা প্রসূত। এটা কখনো অধ্যয়নযোগ্য নয় এবং ব্যবহার যোগ্য নয়। বুক ক্লাসিফিকেশন। বুক বলতে আমরা সাধারণত বুঝি পুস্তক। শ্রেণীকরণ গ্রন্থাগারে শুধু পুস্তকে থাকে না, গ্রন্থাগারে অন্যান্য পাঠ্য সামগ্রী থাকে, নন বুক ম্যাটেরিয়ালস থাকে, অডিওভিজুয়াল ম্যাটেরিয়ালস থাকে, সেগুলোকে আমরা গ্রন্থাগারে শ্রেণীকরণ করে থাকি। যেহেতু আমাদের আলোচনার বিষয় বুক ক্লাসিফিকেশন, সেটি নিয়ে আমি আপনাদের সাথে 2-4টি কথা বলে জিনিসটি ক্লিয়ার করে দিচ্ছি। যে শ্রেণীকরণে বিষয়বস্তু অনুযায়ী পুস্তক সাজানো হয় তাকে আমরা পুস্তক শ্রেণীকরণ বলে থাকি। আবার বলছি, যে শ্রেণীকরণে বিষয়বস্তু অনুযায়ী পুস্তক শ্রেণীকরণ করা হয় তাকে পুস্তক শ্রেণীকরণ বলে। এতে জ্ঞানের ক্ষেত্রের সাথে যে দৃষ্টিভঙ্গি বা আকার অনুযায়ী পুস্তকটি রচনা করা হয়েছে সে অনুযায়ী যথাযথ শ্রেণীকরণ করা হয়। যেমন মেলভিল, আমরা যখন গ্রন্থাগারে পুস্তক শ্রেণীকরণ থাকি তখন আমরা একটি সুনির্দিষ্ট এবং সর্বজনীন বিদিত স্কিম অনুসরণ করে থাকি। সেই স্কিমে, সেটা হচ্ছে ডিউডেসিমেল ক্লাসিফিকেশন স্কিম। সেই স্কিমে 6টি টেবিল আছে, যেটা প্রথম টেবিল হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। সেখানে ওই শ্রেণীকে আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে ফর্ম ডিভিশন, আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে জেনারেল ক্লাস।
স্ট্যান্ডার্ড সাবডিভিশন যেমন আমি যদি বলি থিওরি অফ ক্লাসিফিকেশন, সেখানে ক্লাসিফিকেশন হচ্ছে আমার প্রধান সাবজেক্ট আর থিওরি হচ্ছে আমার দৃষ্টিকোণ বা আকার। সেক্ষেত্রে ক্লাসিফিকেশন নাম্বার হচ্ছে 025.42 আর স্ট্যান্ডার্ড সাবডিভিশন অনুযায়ী যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে থিওরি, সেটা হচ্ছে -01। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হচ্ছেন। নেক্সট স্লাইড। জ্ঞান শ্রেণীকরণ ও পুস্তক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য সমূহ। জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য সমূহ আলোচনার পূর্বে আমি আপনাদেরকে একটি গল্প শোনাচ্ছি, যেটির মাধ্যমে আপনি ক্লিয়ার হবেন এবং যেটি সুন্দরভাবে বুঝতে পারলে জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য অনায়াসে করতে পারবেন। আমরা গ্রন্থাগারে যে সকল বই বা পুস্তক শ্রেণীকরণ করে থাকি, সেক্ষেত্রে যে আমরা যে কোনো একটি স্কিম অনুসরণ করে থাকি। বাংলাদেশ সহ বিশ্বের সর্বাধিক গ্রন্থাগারগুলিতে সর্বাধিক বিদিত এবং সর্বাধিক প্রযোজ্য শ্রেণীকরণ স্কিম হচ্ছে ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন অর্থাৎ ডিডিসি। এটাকে বলে ডিউর দশমিক শ্রেণীকরণ। এটা প্রদত্ত হচ্ছে আধুনিক গ্রন্থাগার বিজ্ঞানের জনক মেলভিল ডিউ। তিনি আমেরিকা জন্মগ্রহণ করেন এবং তাকে আজন্ম গ্রন্থাগারিক হিসেবে অবহিত করা হয়, অর্থাৎ তিনি ছোট্ট বয়সে বাড়ির জিনিসপত্র পরিপাটিভাবে সাজিয়ে তার মাকে সাহায্য করতেন। পরবর্তীতে তিনি আমেরিকার আমাস কলেজে অধ্যয়ন করেন। আমাস কলেজে অধ্যয়ন করা অবস্থায় উনি খণ্ডকালীন সহকারী গ্রন্থাগার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উনি সহকারী গ্রন্থাগার হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রন্থাগারে বিভিন্ন দায়িত্ব পালন করতে যেয়ে এবং গ্রন্থাগারের পুস্তক সামগ্রী সংগঠন করতে যেয়ে উনি কতগুলি কৌশল বা পদ্ধতি আবিষ্কার করার চিন্তা ভাবনা করেন এবং সেই কৌশল বা আবিষ্কার স্বরূপ 1876 সালে ডিডিসির প্রথম সংস্করণ 42 পৃষ্ঠার মাধ্যমে উনি প্রকাশ করেন। ডিডিসি অদ্যবধি পর্যন্ত ডিডিসির 23টি সংস্করণ প্রকাশিত হয়েছে। সর্বশেষ ডিডিসির সংস্করণ প্রকাশিত হয় 2012 সালে, এটি 23তম সংস্করণ নামে পরিচিত, যার পরিধি প্রায় 5000 পৃষ্ঠার উপরে। তিনি ডিডিসিতে কতগুলি বৈশিষ্ট্য অনুসরণ করে থাকেন। প্রথমে মেলভিল ডিউ সমগ্র জ্ঞানকে 100 থেকে 900 পর্যন্ত 9টি শ্রেণীতে বিভাজন করেন এবং সেই বিভাজিত অংশের সম্পর্কিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করেন এবং বিচ্ছিন্ন বিষয়গুলিকে উনি আলাদা করে রাখেন। পরবর্তীতে বিচ্ছিন্ন বিষয়গুলো নিয়ে রিসার্চ করার পর দেখলেন যে সকল বিষয়গুলো 100 থেকে 900 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সে সকল বিষয়গুলি থেকে বিচ্ছিন্ন জ্ঞানগুলোর গুরুত্ব কোনো অংশে কম নয়। অর্থাৎ যে সকল ব্যাপক বিশ্বভিত্তিক প্রকাশনা যেমন বিবলিওগ্রাফি, বিশ্বকোষ, অভিধান, সিরিয়াল পাবলিকেশন, ম্যানুস্ক্রিপ্ট, নিউজ পেপার, এগুলিকে ওই 9টি শ্রেণীর কোনোটি অংশে বিভাজন করা সম্ভব হয়নি। ফলে এই ব্যাপক বিষয়ভিত্তিকগুলির অংশগুলো নিয়ে উনি 000 নামে আরেকটি নতুন শ্রেণী সংযোজন করেন এবং সংযোজন করে মোট 10টি শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। তাহলে মেলভিল ডিউর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার মেইন ক্লাস 10টি, যেটাকে 10 মেইন ক্লাস বা ফার্স্ট সামারি বলে। পরবর্তীতে উনি 10 মেইন ক্লাসকে প্রত্যেকটিকে আবার 10 ভাগে বিভক্ত করে সেটাকে 100 ভাগে বিভক্ত করেছেন। পরবর্তী 100 ভাগকে উনি আবার 10 ভাগে বিভক্ত করে 1000 ভাগে বিভক্ত করেছেন। বিভক্ত করার পরও দেখছেন যে আরো কিছু জ্ঞান অতিরিক্ত রয়েছে বা আরো কিছু জ্ঞান অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যার ফলে উনি 3 ডিজিটের পরে দশমিক ব্যবহার করেন। সেই ক্ষেত্রে এর নামকরণ হয় ডিউই দশমিক শ্রেণীকরণ। তিনি কোন বিষয়ের প্রকাশভঙ্গি, দৃষ্টিকোণ, উপস্থাপন ভঙ্গি, আকার ভঙ্গি এইগুলি প্রকাশ করার জন্য তিনি ওনার স্কিমে
6টি টেবিলে সংযোজন করেন। 16তম 19তম সংসদ পর্যন্ত ছিল 7টি টেবিল, 20 থেকে 23তম সংসদ পর্যন্ত উনি 6টি টেবিলে সংযোজন করেন, যার প্রথম টেবিলটির নাম হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন বা আকার বিভাগ বা নিত্য উপবিভাগ। দ্বিতীয় টেবিলটির নাম হচ্ছে এরিয়াজ বা অঞ্চল। তৃতীয় টেবিলটির নাম হচ্ছে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, যেটাকে ফর্ম ক্লাস হিসেবে অবহিত করা হয়। চতুর্থ টেবিলটি হচ্ছে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম টেবিলটি হচ্ছে রেশিয়াল, এথনিক অ্যান্ড ন্যাশনাল গ্রুপ। এবং ষষ্ঠ টেবিলটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। তিনি ডিটিসি স্কিমকে আরো প্রসিদ্ধ করার জন্য সেখানে কতগুলি কমন আইসোলেট ব্যবহার করেন। কমন আইসোলেট বলতে আমরা বুঝি অভিধান, বিশ্বকোষ, বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, সিরিয়াল পাবলিকেশন ইত্যাদি। তারপরে উনি উক্ত শিডিউলে নোটেশনের ব্যবহার করেন এবং নিউমেরিক ভ্যালুজও ব্যবহার করেন, নির্ঘণ্টেরও ব্যবহার করে থাকেন। আশা করি আমি যতগুলি পয়েন্ট বলেছি আপনারা যদি এগুলি মনে রাখতে পারেন, এই পয়েন্টগুলি থেকে আমরা জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণের মধ্যে একটা পার্থক্য নির্ণয় করতে পারবো বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আপনারা আপনাদের খাতায় পয়েন্টগুলি লিখে নেন এবং ইনশাল্লাহ এই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে আসবে 99%। আমি জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণের পার্থক্য নির্ণয় করার পূর্বে আপনাদের মনে রাখার সুবিধার্থে কতগুলি টেকনিক অবলম্বন করছি, যেটা হচ্ছে উপাদান। আপনারা যদি এই উপাদানগুলো মনে রাখতে পারেন তাহলে জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য অতি সহজে নির্ণয় করতে পারবেন। এক, শ্রেণীকরণ স্কিম। আপনারা শুধু এটাই মনে রাখবেন যে শ্রেণীকরণ স্কিম। শ্রেণীকরণ স্কিমটা মনে রাখলে আপনার পরীক্ষাতে পার্থক্যটা লিখতে পারবেন। দার্শনিকগণ জ্ঞান শ্রেণীকরণ স্কিম প্রণয়ন করেছেন নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য, অপরদিকে গ্রন্থাগার বিজ্ঞানীগণ পুস্তক শ্রেণীকরণ স্কিম প্রণয়ন করেছেন সহায়ক উপায়ে পুস্তক সামগ্রী বিন্যাস করার জন্য। 2, মূর্ত বিমূর্ত। জ্ঞান বিমূর্ত অর্থাৎ ধারণার জগৎ। আমি ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম জ্ঞান হচ্ছে একটা কল্পনাপ্রসূত চিন্তাধারা, সেটাকে ধারণা জগৎ থেকে সেটার উৎপত্তি। আর পুস্তক হচ্ছে মূর্ত অর্থাৎ বাস্তব জগৎ। 3, সাপেক্ষ ও নিরপেক্ষ। জ্ঞান শ্রেণীকরণ বস্তু নিরপেক্ষ, পুস্তক শ্রেণীকরণ বস্তু সাপেক্ষ। 4, শ্রেণী নম্বর। জ্ঞান শ্রেণীকরণের ক্ষেত্রে পুস্তকের গায়ে শ্রেণী নম্বর দেওয়া প্রয়োজন হয় না, কিন্তু পুস্তক শ্রেণীকরণের ক্ষেত্রে পুস্তকের গায়ে শ্রেণী নম্বর দেওয়া প্রয়োজন হয়। আমরা সাধারণত পুস্তকের গায়ে শ্রেণী নম্বরের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটি কোন বিষয়ের পুস্তক। যেমন পুস্তকের গায়ে যদি 010 হয় তাহলে আমরা বুঝতে পারি যে এটা বিবলিওগ্রাফির বিষয়। যদি পুস্তকের গায়ে লেখা থাকে 020 তাহলে আমরা সহজে ধরে নিতে পারি এটি লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের বিষয়। পুস্তকের গায়ে যদি 330 লেখা থাকে তাহলে আমরা সহজে বুঝতে পারি যে এটি ইকোনমিক্সের বিষয়। এই জন্য পুস্তকের গায়ে শ্রেণী নম্বরের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি এবং সেটির মাধ্যমে ব্যবহারকারী গ্রন্থাগারিক এর সময় এবং শ্রম সাশ্রয় হয়। সাধারণ শ্রেণী, যেটাকে জেনারেল ক্লাস বলে আমি অবহিত করেছিলাম। আমি ইতিপূর্বে আলোচনা বলেছিলাম মেলভিল সমস্ত জ্ঞানগুলোকে প্রথমে 9টি শ্রেণীতে বিভক্ত করেন এবং 9টি শ্রেণী বিভক্ত করার পরও দেখলেন কতগুলি অতিরিক্ত বিষয় রয়েছে যেগুলি ব্যাপক বিষয়বৃত্ত নিয়ে আলোচনা করছে, এগুলিকে ওই 9টি শ্রেণীর কোনো শ্রেণীতে বিভাজন করা সম্ভব হয়নি। সেই সকল জ্ঞান নিয়ে উনি যে শ্রেণীকরণ যে ক্লাস আবিষ্কার করেন সেটার নাম হচ্ছে জেনারেল ক্লাস। সুতরাং জ্ঞান শ্রেণীকরণের ক্ষেত্রে সাধারণ শ্রেণীর কোনো প্রয়োজন হয় না, কিন্তু পুস্তক শ্রেণীকরণে সাধারণ শ্রেণীর প্রয়োজন হয়।
আপনারা কাইন্ডলি একটু লিখে নেন অথবা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে নেন সহজ হবে। হ্যাঁ, যারা লিখতে একটু দেরি হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। নেক্সট স্লাইডে যাচ্ছি। উপাদান আঙ্গিক শ্রেণী। আঙ্গিক শ্রেণী বলতে আমরা বুঝি ফর্ম ক্লাস। ফর্ম ক্লাস বলতে আমরা বুঝি যে শ্রেণীটা শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন পোয়েট্রি, ড্রামা, ফিকশন, এসেস, স্পিসিস, লেটার, স্যাটায়ার এন্ড হিউম্যান, এই সকল বিষয়গুলোকে বোঝানো হয়। সুতরাং জ্ঞান শ্রেণীকরণের ক্ষেত্রে আমাদের এই সকল বিষয়গুলোর কোনো প্রয়োজন নেই, কিন্তু পুস্তক শ্রেণীকরণে আমাদের আঙ্গিক শ্রেণীর প্রয়োজন আছে। নির্ঘণ্ট। নির্ঘণ্ট মিন্স ইন্ডেক্স। জ্ঞান শ্রেণীকরণে নির্ঘণ্ট প্রয়োজন। তারপরে নির্ঘণ্ট নিয়ে আমি একটা আলোচনা করছি। নির্ঘণ্ট হচ্ছে কতগুলি শব্দ বা শব্দপুঞ্জ সম্মিলিত একটি সঠিক অবস্থা, যেখানে পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ থাকে। অর্থাৎ কোনো একটি পুস্তকের প্রয়োজনীয় শব্দগুলি কোন কোন পৃষ্ঠায় অবস্থিত সেখানে একটা নির্দেশনা প্রদান করে, সেটাই হচ্ছে আমার নির্ঘণ্ট। জ্ঞান শ্রেণীকরণের ক্ষেত্রে আমার নির্ঘণ্টের প্রয়োজন নেই, কিন্তু পুস্তক শ্রেণীকরণের ক্ষেত্রে নির্ঘণ্টের প্রয়োজন আছে। কমন আইসোলেট আমি আলোচনা করেছিলাম যে কমন আইসোলেট বলতে আমরা বুঝি বিশ্বকোষ, অভিধান, বিবলিওগ্রাফি, সিরিয়াল পাবলিকেশন, ম্যানুস্ক্রিপ্ট, নিউজ পেপার। পুস্তক শ্রেণীকরণের ক্ষেত্রে আমাদের এই কমন আইসোলেটগুলোর প্রয়োজন নেই, কিন্তু জ্ঞান শ্রেণীকরণের ক্ষেত্রে কিন্তু পুস্তক শ্রেণীর ক্ষেত্রে আমাদের বিশ্বকোষ, অভিধান, বিবলিওগ্রাফি এইগুলি আমার প্রয়োজন আছে। প্রয়োগ। আধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে বাস্তবে জ্ঞান শ্রেণীকরণের প্রয়োগ নেই। অপরদিকে আধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে পুস্তক শ্রেণীকরণের বহুমুখী প্রয়োগ আছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ার হচ্ছেন। প্রভাবিত। জ্ঞান শ্রেণীকরণ স্কিম কোনোভাবে পুস্তক শ্রেণীকরণ স্কিম দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু পুস্তক শ্রেণীকরণ স্কিম জ্ঞান শ্রেণীকরণ স্কিম দ্বারা প্রভাবিত হয়। আমি এখানে 10টি পার্থক্য নিয়ে আলোচনা করছি। আপনাদের বিভিন্ন বইগুলিতে আরো বেশি পার্থক্য আছে। আপনারা যদি সময় কভার করতে পারেন আরো 2-4টা বেশি পার্থক্য আপনারা দিতে পারেন। যেহেতু আপনাদের নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হয়েছে 10 মার্কস, আপনারা মনে করি এর চেয়ে বেশি নাম্বার মনে হয় সময় বেশি পাবেন। এখন প্রশ্ন হলো, আমরা যতটুকু আলোচনা করছি জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণ, এগুলি কি সমজাতীয় না বিরোধ জাতীয়? তাহলে আমরা আলোচনা থেকে একটা সুস্পষ্ট ধারণা নিতে পারছি যে জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণ সমজাতীয় নয়, এটা বিরোধ জাতীয় বা নিরপেক্ষ। যাদের লিখতে সমস্যা হয় আপনার স্ক্রিনশট নিয়ে নেন। ক্যাননস অফ ক্লাসিফিকেশন, পুস্তক শ্রেণীকরণের সূত্র। পরবর্তীতে WCB সেয়ার্স ইনার শ্রেণীকরণের উপর গবেষণায় এই সকল নীতি সমূহকে ক্যানন হিসাবে আখ্যায়িত করেছে। আপনারা মনে রাখবেন যে WCB সেয়ার্সকে গ্রন্থাগার বিজ্ঞানের ব্যাকরণ বিশেষজ্ঞ হিসাবে অবহিত করা হয়। বিভিন্ন গ্রন্থাগার বিজ্ঞানী এবং গ্রন্থাগার বিশেষজ্ঞগণ কয়েকটি ভাবে বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন। আমরা সেখান থেকে হেনরি ব্লিস প্রণীত 6টি সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তিনার মতে একটি শ্রেণীর সাথে অন্যটি শ্রেণীর সম্পর্ক থাকতে হবে, নির্দিষ্ট বৈশিষ্ট্য
উপশ্রেণী বলতে কি বুঝি? আমরা বলছিলাম যে নেলভিল প্রথমে সমস্ত জ্ঞানগুলোকে 10টি ভাগে ভাগ করছেন এবং সেখানে উনি জ্ঞানগুলিকে আরো গভীরে বিভাজন করার জন্য অথবা বিষয়ের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য আরো 6টি টেবিলে সংযোজন করেন। তো ওই টেবিলগুলোকে আমরা উপশ্রেণী হিসেবে ধরে নিতে পারি। প্রথম সূত্র সমঝোতা বা ঐক্যমত। বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের সমঝোতা বা ঐক্যমতের প্রতিষ্ঠিত জ্ঞান সংগঠনের শ্রেণীকরণ নিয়মতান্ত্রিক হবে। অর্থাৎ আপনি যখন আপনার গ্রন্থাগারে যে শ্রেণীকরণ স্কিম প্রয়োগ করবেন বা যে কৌশল প্রয়োগ করবেন সেটাকে আপনি এলোমেলোভাবে প্রয়োগ করলে হবে না। যেমন আপনি সমাজ বিজ্ঞানের বইয়ের সাথে আপনি ম্যাথের বই রাখলে হবে না, সমাজ বিজ্ঞানের বইয়ের সাথে আপনি বাংলা বই রাখলে হবে না, সেগুলিকে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়াভাবে আপনাকে সাজাতে হবে। তবে সেটা বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের সমঝোতার ভিত্তিতে আপনাকে সেই কাজগুলি করতে হবে। 2, বিন্যাস। বিন্যাস বলতে আমরা বুঝি সাজানো বা বিভাজন। সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে শ্রেণীকরণ একটা গ্রুপিং প্রসেস অর সেপারেশন প্রসেস। আরো আমরা আলোচনা করেছি যে ক্লাসিফিকেশন ইজ এ মেন্টাল প্রসেস by which things or ideas are grouped or separate according to their likeness or dislike। অর্থাৎ সমজাতি বিষয়গুলিকে আমরা একসাথে রাখি, অসমজাত বিষয়গুলিকে আমরা আলাদা করব। সেক্ষেত্রে যে যেমন 320 রাষ্ট্রবিজ্ঞান, 330 অর্থনীতি, 340 আইন, 370 শিক্ষা, এরা সবাই সমাজবিজ্ঞানের আওতায় পড়ে। সমাজবিজ্ঞানের গ্রুপ হচ্ছে আমার 300, অর্থাৎ 300 দ্বারা 300 থেকে 399 পর্যন্ত যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় সমাজবিজ্ঞানের আওতায় পড়ে। তাই আমরা যখন শ্রেণীকরণ করব রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি অর্থনীতি রাখবো, অর্থনীতির পাশাপাশি আমরা আইনের বই রাখবো, আইনের পাশাপাশি আমরা শিক্ষার বইগুলি রাখবো, তাইলে এগুলি পাশাপাশি থাকবে এবং আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারি যে এগুলি সমাজবিজ্ঞানের বই। অধীনস্থ। অধীনস্থ বলতে একটি বিষয়ের অধীনে অন্য একটি বিষয়। অধীনস্থের ক্ষেত্রে আমরা বিশেষ থেকে সাধারণ দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। যেমন 0 to 0 নাম্বার হচ্ছে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। আমরা যে কোর্সটি করতেছি আমাদের এই কোর্সের শ্রেণীকরণ নাম্বার হচ্ছে 0 to 0। 0 to 0 এটা অবশ্যই মাইন্ডফুলি মনে রাখবেন। আমরা যে শ্রেণীকরণ আমরা যে কোর্সটা করতেছি এটার নাম্বার হচ্ছে কত? 0 to 0। আপনারা বিভিন্ন ইন্টারভিউতে গেলে দেখবেন প্রশ্ন করবে, ভাইভা বোর্ডে গেলে প্রশ্ন করবে যে লাইব্রেরি সায়েন্সের শ্রেণীকরণ নাম্বার কত। লাইব্রেরি সায়েন্সের শ্রেণীকরণ নাম্বার হচ্ছে 0 to 0। তারপর হচ্ছে 0 to 5 লাইব্রেরি অপারেশন, 0 to 5.5 রেফারেন্স অ্যান্ড ইনফরমেটিভ সার্ভিসেস, 0 to 5.52 reference services, 0 to 5.52i SDI. SDI means selective dissemination of information. তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি আমার বিশেষ হচ্ছে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এবং এই বিষয়টার অধীনে যে বিষয়গুলি আছে সেটি হচ্ছে লাইব্রেরি অপারেশন, রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, রেফারেন্স সার্ভিসেস অ্যান্ড SDI। তাহলে আমরা বিশেষ থেকে সাধারণ দিকে আমরা ধাবিত হচ্ছি এবং সতর্কভাবে আমরা এই কাজগুলি করেছি। 4, বিকল্প অবস্থান। নির্দিষ্ট কোনো বিষয় বা শিরোনাম বিন্যাসের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখতে হবে। যেমন জীবনী বা বায়োগ্রাফির জন্য কোনো বিষয়ের শ্রেণী নম্বরের শেষে, অর্থাৎ কোনো মেইন ক্লাসের শ্রেণী নম্বরের শেষে যদি আমরা -09 যোগ করি তাহলে সেটা জীবনীর নাম্বার বোঝায়। আবার কোনো নম্বরের আগে যদি আমরা 92 যোগ করি তাহলে সেটা ধরো আমার জীবনীর নাম্বার বোঝায়। যেমন রবীন্দ্রনাথের জীবনী। রবীন্দ্রনাথ হচ্ছে কি বাংলা সাহিত্যের কবি, বাংলা ভাষার কবি। সুতরাং বাংলা ভাষার নাম্বার হচ্ছে 891.44 আর জীবনীর নাম্বার হচ্ছে -09।
তাহলে মেইন ক্লাস হচ্ছে আমার 891.44 আর আমার জীবনী হচ্ছে আমার -092। এই দুইটা মার্ক করা হয়েছে আমার 891.44092। এটাকে আমরা আবার বিকল্প অবস্থানে নিতে পারি। যদি আমরা 92 কে সামনে আনি তাহলে আমার জীবনীর নাম্বার হচ্ছে 920। জীবনীর নাম্বার হচ্ছে আমার 920। বিষয়টা একটু ক্লিয়ার করছে। আমার বাংলা ভাষার নাম্বার হচ্ছে 891.44 আর জীবনীর মেইন পয়েন্ট নাম্বার হচ্ছে আমার 920। সে দুটোটাই আমার কিন্তু এখানে মেইন ক্লাস হিসেবে আসতেছে। যখন আমি জীবনীকে মেইন ক্লাস হিসেবে নিব তখন আমার 92 আগে চলে যাবে, তার মানে হবে 928.9144। এটাও আমার জীবনীর নাম্বার, দুটোটাই নাম্বার হবে। নোটেশন, পঞ্চম সূত্র হলো আমার নোটেশন। আমরা জানি নোটেশন হচ্ছে ইংরেজি শব্দ, এর আবেদনিক অর্থ সাংকেতিক চিহ্ন বা প্রতীক চিহ্ন। শ্রেণীকরণ বা শ্রেণীকরণ স্কিমে নোটেশনের গুরুত্ব অপরিসীম এবং এর অবদান অনেক। নোটেশনকে গ্রন্থাগার কর্মী, গ্রন্থাগারিক, গ্রন্থাগার ব্যবহারকারী এবং গ্রন্থাগার অবস্থিত পুস্তকের যোগসূত্র হিসাবে অবহিত করা হয়। তাই নোটেশন যতটুকু সম্ভব সহজ, সরল এবং সংক্ষিপ্ত হতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং বিশুদ্ধ নোটেশন আমরা ব্যবহার করব। নোটেশন আমরা যখন ব্যবহার করবো আমরা বিশুদ্ধ নোটেশন ব্যবহার করব। বিশুদ্ধ নোটেশন বলতে বিটিসি স্কিমে 0 থেকে 9 পর্যন্ত 9টি নোটেশন ব্যবহার করা হয়েছে। আমরা যখন নোটেশন ব্যবহার করব 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম 9 পর্যন্ত আমরা ব্যবহার করব, অথবা যখন আমরা আলফাবেটিক্যালি ব্যবহার করব ABCD থেকে আমরা Z পর্যন্ত ব্যবহার করব। আর যদি আমরা মিশ্র নোটেশন ব্যবহার করতে চাই তাহলে ক 1, ক 2 এভাবে আমরা ব্যবহার করব। তবে আমরা সাধারণত মিশ্র নোটেশন ব্যবহার করার চেষ্টা করব। নির্ঘণ্ট, ইন্ডেক্স। আমি ইতিপূর্বে আলোচনা করছিলাম নির্ঘণ্ট হচ্ছে কতগুলি শব্দ বা শব্দপুঞ্জ সম্বলিত একটি অবস্থান সহ অবস্থান যেখানে পৃষ্ঠা নম্বর উল্লেখ করা থাকে। নির্ঘণ্ট এটা সরাসরি ব্যবহার করা না, তবে এটাকে আপনাকে ইঙ্গিত করে, নির্ঘণ্ট দ্বারা ইঙ্গিত করা হয় যে আপনি ওইখানে যান। আমরা সাধারণত যখন ডিকশনারিতে শব্দ খুঁজি, যেমন বাংলাদেশ, আমরা প্রথমে যাই বি পেজে যাই, বি আলফাবেটিক্যাল খুঁজি, তারপরে এ খুঁজি, তারপরে এ খুঁজি। ঠিক তদ্রুপ নির্ঘণ্ট আপনাকে এরকম নির্দেশনা প্রদান করে থাকে। এটি কখনো প্রধান শ্রেণী হিসেবে ব্যবহার করা না, তবে শ্রেণী নম্বর গঠনের ক্ষেত্রে আমাদেরকে এটা সহযোগিতা করে থাকে। তাই যখন আমরা শ্রেণীকরণ করব আমরা নির্ঘণ্টের যথাযথ ব্যবহার করব অথবা নির্ঘণ্টের আমরা সহযোগিতা নিব, তাহলে আমাদের শ্রেণীকরণ সবার শ্রেণী নম্বর তৈরি করা খুবই সহজ হবে। নেক্সট, প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন। প্রিন্সিপালস মানে নীতিমালা, অফ ক্লাসিফিকেশন শ্রেণীকরণের। গ্রন্থাগারে সংগৃহীত পুস্তক সামগ্রী স্বল্পতর সময়ে উপযুক্ত পাঠকের কাছে তুলে ধরতে হলে সুসংগঠিতভাবে বিন্যাস করতে হয়, যাতে চাহিদা অনুযায়ী যথাসময়ে সরবরাহ করা হয়। তাই সুষ্ঠু, সুন্দর ও সঠিকভাবে শ্রেণীবিন্যাস করার জন্য কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। বিভিন্ন গ্রন্থাগার বিশারদ ও শ্রেণী বিশারদগণ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নীতিমালা প্রণয়ন করেছেন। সেখান থেকে WS মেরিল কর্তৃক প্রণীত নীতিমালা সমূহ সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গ্রহণযোগ্য। আমাদের গ্রন্থাগারে মূল যখন পাঠক আসবে বা শ্রেণীকরণ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টু সাপ্লাই দ্য বুক টু দ্য রাইট পারসন এট দ্য রাইট টাইম, অথবা টু রাইট ইনফরমেশন এট দ্য রাইট পারসন এট দ্য রাইট টাইম। সঠিক তথ্যটি সঠিক সময়ে সঠিক পাঠকের হাতে তুলে দিতে হবে। আর যখন আমরা একজন গ্রন্থাগারিক হিসেবে আমরা এই কাজটি করতে পারবো, তাহলে আমরা একজন সফল গ্রন্থাগারিক হিসেবে খ্যাতি অর্জন করতে পারবো। আমি গ্রন্থাগারিক হিসেবে কাজ করব, একজন পাঠক গ্রন্থাগারে যাবে,
যাওয়ার পর সে যদি সেবার মাধ্যমে স্যাটিসফাইড হয়, সে যদি তার কাঙ্ক্ষিত বইগুলি স্বল্প সময়ে এবং স্বল্প সময় পেয়ে যায়, তাহলে উনিও কি স্যাটিসফাইড থাকেন, গ্রন্থাগারিকও স্যাটিসফাইড থাকেন, এবং এই কাজটি সাধারণত গ্রন্থাগারিকে করে থাকেন। এখন আমরা WS মেরিল কর্তৃক প্রণীত নীতিমালা সমূহ নিয়ে আলোচনা করব। উনি অনেকগুলো নীতিমালা নিয়ে আলোচনা করছেন। সবগুলো নীতিমালা নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি সেখান থেকে 12 থেকে 13টি নীতিমালা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই নীতিমালাগুলি অনুসরণ করবো আমরা। 1, বহু বিষয়ের পুস্তক। বহু বিষয় নিয়ে লিখিত পুস্তক সমূহ সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে। আমি আলোচনা করেছিলাম যে বহু বিষয় নিয়ে লিখিত পুস্তকগুলি কি কি। এগুলি হচ্ছে আমার বিশ্বকোষ, এগুলি হচ্ছে আমার ডিকশনারি, এগুলি হচ্ছে আমার সিরিয়াল পাবলিকেশন, এগুলি হচ্ছে আমার গ্রন্থপঞ্জি, এগুলি হচ্ছে আমার সংবাদপত্র। আপনারা জানেন সংবাদপত্রের নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করা হয় না, বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। বিশ্বকোষে আপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়, অভিধানের বিভিন্ন শব্দগুলি নিয়ে আলোচনা করা হয়। গ্রন্থপঞ্জিতেও তদ্রূপ বিভিন্ন গ্রন্থপঞ্জি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এই বিষয়গুলি ব্যাপক বিষয়ভিত্তিক প্রকাশনা। এগুলিকে যে 10টি শ্রেণীকরণ মেন ক্লাসের 100 থেকে 900-এর মধ্যে সীমাবদ্ধ না করে আমাদেরকে জেনারেল ক্লাসের মধ্যে অর্থাৎ 000 শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে হবে। 2, সম্বন্ধযুক্ত বিষয়। যদি কোনো বইয়ের বিষয়বস্তু বা তার আঙ্গিক বিষয়গুলি সম্বন্ধযুক্ত হয়, তাহলে প্রধান বিষয়ের অধীনে তার শ্রেণীকরণ করতে হবে। আমি আবার বলছি, যদি কোনো বইয়ের বিষয়বস্তু 2 বা তার অধিক বিষয়গুলোর সম্বন্ধ হয়, তাহলে প্রধান বিষয়ের অধীনে তার শ্রেণীকরণ করতে হবে। যেমন শব্দবিজ্ঞান, এটার নাম্বার হচ্ছে আমার 543, আলোক বিজ্ঞান নাম্বার হচ্ছে 535, তাপ বিজ্ঞান নাম্বার হচ্ছে আমার 536। এইরূপ বিষয় সম্বলিত বইয়ের নম্বর হবে 530। সরি, শব্দবিজ্ঞান এটা হবে 533, মিস্টেক হয়েছে। শব্দবিজ্ঞান 533, আলো বিজ্ঞান 535, তাপ বিজ্ঞান হচ্ছে আমার 536। এরূপ বিষয় সম্বলিত বইয়ের নম্বর হবে 530। তার মানে এগুলি হচ্ছে আমার পদার্থবিজ্ঞানের বই। সুতরাং আমরা পদার্থবিজ্ঞানের বইগুলি আমরা একসাথে রাখবো। 3, লেখকের অভিপ্রায়। যে অভিপ্রায় বা দৃষ্টিকোণ থেকে একজন লেখক পুস্তকটি রচনা করেছেন, সেই দিকটি লক্ষ্য রেখে পুস্তক শ্রেণীকরণ করতে হবে। যেমন ইকোনমিক্স ফর দ্য ইঞ্জিনিয়ার্স, প্রকৌশলীদের জন্য অর্থনীতি, সেই পুস্তকটিকে আমরা ইকোনমিক্সের আওতায় শ্রেণীকরণ করতে হবে, কারণ পুস্তকটির মূল বিষয় হচ্ছে আমার ইকোনমিক্স। আমরা ইঞ্জিনিয়ারের অধীনে শ্রেণীকরণ করব না। 4, বিশেষ প্রয়োজনে আংশিক পরিবর্তন। বিশেষ প্রয়োজনে বা বিশেষ সেবা প্রদানের নিমিত্তে পুস্তক শ্রেণীকরণ কখনো কখনো আংশিক পরিবর্তন করা যাবে। অর্থাৎ আপনি পুস্তক শ্রেণীকরণ, পরিবর্তন, পরিমার্জন এবং কিছু সংযোজন করতে পারবেন। 5, বিতর্কিত বিষয়। একটি সমস্যা বা পরিকল্পনা প্রমাণার্থে নির্বাচিত সমীক্ষায় কি ধরনের বস্তু বা তত্ত্ব বা উপাত্ত ব্যবহার করা হয়েছে তা বিবেচনা না করে লেখকের অভিপ্রায় কি সেই অনুযায়ী শ্রেণী করতে হতো। অর্থাৎ লেখক কি অভিপ্রায় নিয়ে বইটি রচনা করেছেন, তার অভিপ্রায়ের প্রতি আমরা গুরুত্ব দিয়ে শ্রেণীকরণ করব। তবে সেটা বিতর্কিত বিষয় নিয়ে যখন হবে। নেক্সট, বিষয়ের দিক। পুস্তকের একটি বিষয়ের কোনো দিক যদি অন্য কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত দেয়, আবার বলছি, পুস্তকের একটি বিষয়ের কোনো দিক যদি অন্য কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত দেয়, তাহলে সেই বিষয় নয়, বরং পুস্তকে যে বিষয়টি চিত্রিত হয়েছে তার অধীনে শ্রেণীকরণ করতে হবে। যেমন সোশ্যাল অ্যাসপেক্টস অফ এডুকেশন,
এখানে পুস্তকটি এডুকেশনের উপর শ্রেণীকরণ করতে হবে, সোশ্যোলজির উপর নয়। আমাদের এডুকেশনের নাম্বার হচ্ছে 370। আপনারা কয়টা নাম্বারগুলি শ্রেণীকরণ করে নাম্বারগুলি লিখে নেন। এগুলি আপনারা যখন প্র্যাকটিক্যালি করবেন আপনাদের এই নাম্বারগুলি মুখস্থ রাখতে হবে। এডুকেশন নাম্বার হচ্ছে আমাদের 370। 7, তুলনামূলকভাবে আলোচিত বা ভিন্ন বিষয়। একটি পুস্তকে দুই ধরনের মতবাদ থাকলে, একটি পুস্তকে যদি দুই ধরনের মতবাদ থাকে তবে লেখক যে ধারণাকে সমর্থন করেন সে বিষয়ে শ্রেণীকরণ করতে হবে। যেমন ন্যাচারালিজম অ্যান্ড আইডিয়ালিজম, লেখক হচ্ছে রডল্ফ ইউ ক্যাট। এখানে উনি আইডিয়ালিজমের উপর শ্রেণীকরণ করতে হবে, কারণ লেখক এই বিষয়টিকে সমর্থন করেছেন। আবার বলছি, একটি পুস্তকে যখন দুই ধরনের মতবাদ থাকবে সেক্ষেত্রে লেখক যে বিষয়টিকে সমর্থন করবেন সেই বিষয়ের উপর আমরা শ্রেণীকরণ করব। যেমন ন্যাচারালিজম অ্যান্ড আইডিয়ালিজম, এখানে আইডিয়ালিজমের উপর শ্রেণীকরণ করব কারণ লেখক এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি একটু ক্লিয়ার করেছি, সময় সম্ভবত বেশি নেই। গবেষণা যে বিষয়ের উপর গবেষণা করে ফলাফল পাওয়া গেছে তার বিষয়ের উপর শ্রেণীকরণ করতে হবে। 9, সম্পর্কযুক্ত বিষয়, যেমন একটি পুস্তকে যদি দুইটির একাধিক বিষয় থাকে এবং একটি বিষয় যদি অন্যটির উপর প্রভাব বিস্তার করে আর সেই বিষয়টি প্রভাবিত হয়েছে তার উপর শ্রেণীকরণ করতে হবে। যেমন পাবলিক অপিনিয়ন অন হায়ার এডুকেশন, এখানে হায়ার এডুকেশনের উপর অধীনে শ্রেণীকরণ করতে হবে, পাবলিক অপিনিয়ন অধীনে নয়। বিশেষ দৃষ্টিকোণ থেকে রচিত বিষয়, কোনো বিষয় যদি বিশেষ ব্যক্তি, দেশ, জাতির প্রতি সম্মান প্রদর্শন করে রচিত হয় তবে বিশেষ সীমাবদ্ধতা বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে। যেমন রবীন্দ্রনাথের জীবন ও কর্মের বিশেষ উল্লেখ সহ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথের শ্রেণীকরণ করতে হবে। তারপরে আছে আপনার গ্রন্থাগারবাদী শ্রেণীকরণ, বইয়ের ভাষা অনুযায়ী আমরা শ্রেণীকরণ করব। বাংলা ভাষায় রচিত বইয়ের ক্ষেত্রে আমরা বাংলা নম্বর দিব, ইংরেজি রচিত বইয়ের ক্ষেত্রে আমরা ইংরেজির নম্বর দিয়ে আমরা শ্রেণীকরণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের আলোচনা থেকে যে প্রশ্ন আসতে পারে এবং ইনশাআল্লাহ আসবে, আমি আপনাদেরকে দুইটি প্রশ্ন দিচ্ছি। সেটি একটি হচ্ছে জ্ঞান শ্রেণীকরণ ও পুস্তক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য আলোচনা করা, এরা কি সমজাতীয় না বিরোধ সাপেক্ষ? ডিফারেন্স বিটুইন নলেজ ক্লাসিফিকেশন এন্ড বুক ক্লাসিফিকেশন, আর দে কন্ট্রোভার্সিয়াল অর হোমোজেনিয়াস? 2 নম্বর হচ্ছে ডব্লিউ.এস. মেরিল কর্তৃক প্রদত্ত পুস্তক শ্রেণীকরণের সাধারণ নীতিমালা সমূহ উল্লেখ করা। মেনশন দ্য জেনারেল প্রিন্সিপাল অফ ক্লাসেস বুক advocated by the W.S. Merrill with example. Thank you.